মন্ত্রিসভায় রদ বদলের ইঙ্গিত, দায়িত্বে অবহেলায় যে কাউকে সরিয়ে নতুন নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রী, জানালেন তথ্য উপদেষ্টা। পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। বিএনপিকে মাঠের রাজনীতিতে সরব থাকার আহ্বান শরিকদের। বিএনপি এটা এত বড় রাজনৈতিক দল, বিএনপিকে বাস্তবে আমরা কিন্তু মাঠে দেখছি না। সরকারি ব্যবস্থাপনায় হজের 2 প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া গতবারের চেয়ে কমলো 24,000 টাকা, জানালেন ধর্মমন্ত্রী। ইয়ার আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়, ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে। দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন ইসি সচিব। কমিশন সভায় আচরণ বিধিমালা সংশোধনের প্রস্তাব। মাইলস্টোন বিভীষিকার 1 বছর, কোমল প্রাণগুলোর স্মরণে আলোচনা সভা। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন। এই কঠিন সময় আমাদের শুধু দূর থেকে সমবেদনা জানালেই হবে না, পুনর্বাসনের জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতের দুর্ঘটনা প্রতিরোধের প্রত্যয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। শহীদ জিয়া হত্যার আসামি মুজফ্ফরকে মানবতা বিরোধী অপরাধ তদন্তে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বেনজির ইস্যুতে আরও ব্যাখ্যা চাইছে দুবাই। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি রয়েছি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে যাচ্ছি পুরো খবরে। কোনো মন্ত্রী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, সেক্ষেত্রে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে একটি আইনজীবী প্যানেল গঠন হচ্ছে। চলতি সপ্তাহে হতে পারে প্রজ্ঞাপন। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রী ও 23 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা রয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জনের বিষয়ে প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেয়া প্রধানমন্ত্রীর এখতিয়ার। জনগণের কল্যাণে যা করা প্রয়োজন তা করতে পিছপা হবেন না প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধান। যেটা এখন 180 দিনের পরপর হবে না তার চেয়ে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। ডক্টর জাহেদ বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহেই জারি হতে পারে প্রজ্ঞাপন। তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তাই সরকারে থাকা কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে উচ্চ পর্যায় থেকে তা দেখা হবে। সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যে তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। দক্ষতার সাথে সরকার পরিচালনার পাশাপাশি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে বিএনপিকে মাঠে সরব থাকার আহ্বান শরিকদের। চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সমমনা বিভিন্ন দলের নেতারা। ভবিষ্যতে বিরোধীদের মোকাবেলায় সমমনা দলগুলোকে যথার্থ মূল্যায়নের আহ্বানও জানান যুগপৎ আন্দোলনের শরিকরা। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের সঙ্গীদের সঙ্গে নির্বাচনের 5 মাস পর সোমবার আনুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান
প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন যুগপৎ আন্দোলনের শরিক ৪২টি দলের শীর্ষ নেতারা। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে ভোটের আগে জোট সঙ্গীদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেন। এমনকি শরিক দলের বিজয়ী 2 জনের ঠাঁই হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায়। তবে আসন সমঝোতায় ছেড়ে দেয়া 9 আসনে জয়ী হতে পারেননি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর 9 প্রার্থী। তাই সরকারে অংশ হতে পারা আর না পারা নেতাদের বৈঠকে অভিব্যক্তিও ছিল ভিন্ন। যুগপৎ আন্দোলনের যতগুলো শরিক দল আছে সবচাইতে শক্তিশালী এবং নেতাকর্মী নির্ভর দল হচ্ছে গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমি কোটা আন্দোলনের কনভেনার ছিলাম। আমার নেতৃত্বে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি ধারাবাহিক আন্দোলন হয়েছে, কিন্তু আমিও কিন্তু নমিনেশন পাইনি। এই জন্য কিন্তু আমি আক্ষেপ করে বিএনপির বিরুদ্ধে বলা কিংবা এই সরকারের সমালোচনা করা এটি কিন্তু আমি করছি না। কেউ কেউ তো বলতে চেয়েছেন তারা তো সরকারে আসতে চান, সরকারে অংশীদার হতে চান। আমাদের একজন তো বলেই ফেললেন আপনারা সরকারে আছেন আর আমরা তো এখন ফুটপাতে বসে আছি। দক্ষ হাতে সরকার পরিচালনা করলেই হবে না, রাজনৈতিক কর্মসূচি নিয়ে থাকতে হবে মাঠের রাজনীতিতে, এমন মনোভাবের কথাও জানান শরিক দলের নেতারা। দেশব্যাপী আমরা সরকারকে দেখছি, কিন্তু বিএনপি এটা এত বড় রাজনৈতিক দল, বিএনপিকে বাস্তবে আমরা কিন্তু মাঠে দেখছি না। তাই আমি বলি যে আপনারা প্রকারান্তরে এটা কি জামাত এবং এনসিপির জন্য মাঠটা আপনারা ছেড়ে দিলেন কিনা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ সরকারি বিভিন্ন সংস্থায় সহস্রাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি নেতাদের। সংসদে সংরক্ষিত 36 আসনেও নেই জোটসঙ্গীদের কোনো সদস্য। এ নিয়ে বৈঠকে ক্ষোভের কথা জানান কেউ কেউ। তাদের প্রত্যাশা, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার ক্ষেত্রে সমমনা দলগুলোর কথা বিবেচনায় রাখবে বিএনপি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ হবে 5,05,648 টাকা। উড়োজাহাজের ভাড়া গতবারের চেয়ে 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবার ও সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় হজ প্যাকেজের খরচ কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। ব্রিফিংয়ে আগামী মৌসুমের হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী। জানান, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ থাকছে। নিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,263 টাকা। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কার হারাম শরীফের বই চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। তিনি আরো জানান, এবার কমছে হজযাত্রীদের বিমান ভাড়া। 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর হজযাত্রীদের খাবার ও সার্ভিস চার্জ সৌদি সরকার বহন করবে। তবে মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া সহ কয়েকটি কারণে সার্বিকভাবে প্যাকেজের মূল্য কিছুটা বেড়েছে। সৌদির ইয়ার আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে। 40 রিয়াল করে দিয়ে দেয়া লাগতেছে, আগে এটা দেয়া লাগতো না। এটা ওই প্যাকেজের বাইরে হাজিরা নিজের পয়সায় খেতেন, এবার নিজের পয়সায় খাওয়া লাগবে না, এই পয়সাটা আগে দিয়ে দিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15 মে হজ অনুষ্ঠিত হতে পারে। সেই হিসেবে আগামী বছরের হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 1 বছর আগে সেই বিভীষিকা আজও ভুলতে পারেনি দেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রাণগুলোর স্মরণে আয়োজিত আলোচনা সভায় উঠে এসেছে স্বজন হারানোর বেদনা, আহতদের পুনর্বাসন, সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধের প্রত্যয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আলোচনা সভা। কেউ সন্তান হারানোর বেদনা, কেউ স্ত্রী হারানোর কষ্ট তুলে ধরে মানসম্মত চিকিৎসা,
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিহতদের কবর সংরক্ষণ ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। আমার পূর্বের আকার তো আর ফেরত পাবো না। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন। এই কঠিন সময় আমাদের শুধু দূর থেকে সমবেদনা জানালেই হবে না, পুনর্বাসনের জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। একটা মৃত মানুষকে উপর দায় চাপিয়ে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারে না। এটা নিয়ে আরো গভীর তদন্ত হওয়া উচিত। মাইলস্টোন ট্র্যাজেডিকে মানবিক বিপর্যয় আখ্যা দেন আলোচকরা। আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সরকার পাশে থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। এই ট্রমাটা আপনার কাছে চিরদিন থাকবে। প্রতিনিয়ত খোঁজ রেখেছেন, আপনাদের পাশে থেকেছেন। এখন সরকার প্রধান হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে আমার বিশ্বাস তিনি একইভাবে আপনাদের পাশে আছেন এবং থাকবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেন, আহতদের বেঁচে থাকার লড়াই ও ঘুরে দাঁড়ানোর শক্তি পুরো জাতির জন্য অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি ট্র্যাজেডির সময় বাংলাদেশকে সহায়তা করা বিদেশি বন্ধু ও দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। সাহায্যের হাত বাড়ানো সেই সব সাহসী বীরদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. মাইলস্টোন ট্র্যাজেডির দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে ঘোষণার দাবি জানান আলোচকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি সভাপতিত্বে কমিশনের বৈঠকে আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করা হয়। আর এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান ইসি সচিব। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্ধুদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের জানান 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হবার পরপরই ঘোষণা করা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। দেশে 45 লাখ মামলা চলমান রয়েছে। আগামী 1 বছরের মধ্যে তা কমিয়ে আনা হবে 20 লাখে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরো বলেন, মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের ফলে গত 1 বছরে মামলার সংখ্যা কমেছে শতকরা 62%। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। দেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় 45 লক্ষের মতো মামলা চলমান আছে। মিডিয়েশনের এই প্রক্রিয়াটাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেন, জনগণের কাছে পৌঁছে দেন। জনগণের এই তথ্য জানা দরকার যে সরকার সরকারি অর্থে মানুষকে মামলা মোকদ্দমা থেকে শুধু নিবৃত্তই করতে চাচ্ছে না, অসহায় গরিব মেহনতি মানুষের জন্য সরকার যে আইনজীবী নিয়োগ করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন,
তাদের কাছে ন্যায় বিচারের ঝান্ডা পৌঁছে দিতে চাচ্ছেন। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলাম। এর আগে দুপুরে নিজের ফেসবুক আইডিতে নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে সংসদ সদস্য লেখেন, ১৩ জুলাই তার ২ স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে তার শ্বশুরের গাড়ি চালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ তাদের জিম্মি করে ১ লাখ টাকা আদায় করেন। পরবর্তীতে গাড়ি আটকে ওবায়দুল্লাহর যোগসাজশে দফায় দফায় আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। ব্যক্তিগত ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ১/১১ থেকে শুরু করে ২৪-এর ৫ আগস্ট পর্যন্ত মুজাফফর কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিনা তা তদন্ত করা হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতা বিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মুজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। তদন্ত করা হবে ১/১১ থেকে শুরু করে ২৪-এর ৫ আগস্ট পর্যন্ত সময়ে আসামি মুজাফফরের মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার বিষয়ে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুদককে চিঠি দিয়েছে দুবাই পুলিশ। দুদক বলছে, চিঠির জবাব আগামী ২-১ দিনের মধ্যেই পাঠানো হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠানোর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। গত জুন মাসের মাঝামাঝি সময়ে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন দুর্নীতি দমন কমিশনের মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে যৌথভাবে কার্যক্রম শুরু করে সরকার ও দুদক। সে সময় বেনজির আহমেদের প্রত্যর্পণে মামলা সংশ্লিষ্ট সকল নথি আরব আমিরাত সরকারকে সরবরাহ করে দুদক। তবে নতুন করে মামলা সংক্রান্ত বেশ কিছু বিষয় ব্যাখ্যা চায় দুবাই পুলিশ। সেসব ব্যাখ্যার প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট যে বিষয় আছে, দুদকের তদন্ত কর্মকর্তা সেটা প্রস্তুত করছেন। খুব শীঘ্রই যে বিষয়গুলো জানতে চাচ্ছেন যেটা ক্লিয়ার করে কয়েকদিনের মধ্যে হয়তো পাঠাবেন। পাসপোর্ট জালিয়াতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক ঋণ জালিয়াতি সহ ৬ মামলা তদন্ত চলছে বেনজির আহমেদের বিরুদ্ধে। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এ পর্যন্ত 6টা মামলা হয়েছে। 6টা মামলার মধ্যে একটা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটের বিষয় চার্জশিট করা যে মামলাটা, সেই মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার কাজ শুরু হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। অতিবৃষ্টি আর উজানের ঢলে উত্তরে তিস্তার পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার মানুষ। কোথাও কোথাও বিশুদ্ধ পানি ও খাবারের সংকটও দেখা দিয়েছে। কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইলের বিভিন্ন নদীতে রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
অতিবৃষ্টি আর উজানের ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তার পানি হ্রাস বৃদ্ধির উপরে রয়েছে। রাস্তাঘাটে পানি প্রবেশ করে দুর্ভোগে পড়েছেন তিস্তা পারের মানুষ। দেখা দিয়েছে তীব্র ভাঙন। কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি বিপদ সীমার নিচে অবস্থান করলেও বিভিন্ন এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। পাহাড়ি ঢলে নেত্রকোনা কমলাকান্দার সীমান্তবর্তী খারনই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক বাড়িঘর, সড়ক ও ফসলি জমি। পানিবন্দী কয়েক হাজার মানুষ। পাহাড়ি ঢলাইসা ওই যে বাড়িঘর, রাস্তাঘাট সব ভাঙচুর করছে। স্কুল পানির তলে আছে, রাস্তাঘাট ভেঙে গেছে, কোনো মতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। অবশ্য পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। রিপোর্টের প্রেক্ষিতে প্রয়োজনে আমরা ব্যবস্থা নিব এবং আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। এদিকে শেরপুরের চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। প্রত্যেক বছর এই পানির কারণে আমাদের এই রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়। শেরপুর টু নালিতাবাড়ি এই রুটে যাতায়াত বন্ধ রয়েছে। চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইল গোপালপুরের শাখারিয়া অংশে ধস দেখা দিয়েছে। বন্ধ রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। যদি আমাদের এখানে এটা ভাঙে যায় তাহলে মনে করুন আমাদের প্রচুর ক্ষতি হবে। দেশের 10 জেলায় স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে ইতোমধ্যেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।